নমস্কার, কলাকানন শিল্প ও সাংস্কৃতিক গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা টিম কলাকানন, আর আমাদের অন্যান্য বিভাগের মধ্যে অন্যতম এই বিভাগ কাহিনী বাহিনী। রহস্য, রোমাঞ্চ, প্রেম, কৌতুক এবং ভয়ের সাথে জুড়ে থাকুন আমাদের এই কাহিনী বাহিনী সিরিজের সাথে। আমি কৌশিক আপনাদের জন্য নিয়ে এসেছি কাহিনী বাহিনীর আজকের নিবেদন, লেখক সায়ক বসুর লেখা শেষের সেদিন। গল্পের সমস্ত ভূমিকায় যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন শুভদীপ বনু, সৌম্যদীপ বনু এবং কৌশিক জানা। পরিচালনা এবং পোস্টার ডিজাইনে শুভদীপ বনু, সম্পাদনায় সৌম্য এবং জিৎ। তাহলে শুরু করছি আজকের গল্প শেষের সেদিন। এটা দেখেছিস? কথাটা বলে টেবিলের ওপর ঝপ করে পেপারটা রাখল নীলু। ল্যাপটপ থেকে চোখ না সরিয়েই তমগ্ন বলল, ওরে কি বুঝলি? কি আবার ফালতু রদ্দি খবর। তাই কি? কিন্তু আমার তো বেশ ইন্টারেস্টিং লাগলো। কেন? ছবিটা যে পাতি সুপার ইম্পোজ করা সেটা বোঝা যায়নি তাই? কাঁধ ঝাঁকায় নীলু। তোর তা নয়, যদি ধরেও নি ছবিটা সুপার ইম্পোজ করা, তাহলেও কি পরের খবরটা চোখ এড়িয়ে যায়? কোনটা? ওই ছেলেটার মৃত্যু? হ্যাঁ, অদ্ভুত না? ছবিটা তুলে এলো, প্রিন্ট করালো, তারপর মারা গেল। তমগ্ন এইবার অধৈর্য হয়ে গেল, বলল, না, ও অদ্ভুত নয়। প্রথমত ছেলেটা মারা গিয়েছে কিনা তুই জানিস না, কারণ বডি পাওয়া যায়নি। আর দ্বিতীয়ত, যে ছেলেটি সঙ্গে ছিল ওর বন্ধু, হ্যাঁ, তার কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ, তারও তো কোনো খোঁজ নেই। তাহলেই বোঝ। যা বোঝার তুই বোঝ নীলু, আমার দরকার নেই। ভুলভাল খবর নিয়ে এত নাচিস না, তোর মতো ছেলে সেটা মানায় না। তমগ্ন উঠে জানালার ধারে গিয়ে সিগারেট ধরালো। না, ভাবছিলাম। নীলু কাগজটা তুলল। আচ্ছা, গাবজালে যেতে কতক্ষণ সময় লাগে রে? মানে তুই পাগল হয়েছিস নাকি? ওখানে যাবি? ওই আর কি, গেলে মন্দ হয় না, কি একবার দেখে আসতাম। কি হয়েছে কি তোর? কি সব ভুলভাল বলছিস? শোন না, সামনের উইকেন্ডেতেও বেড়াতে যাওয়ারই কথা আছে। চল না ভাই, ওখানেই যাই। বিশ্বাস কর, খবরটা পড়ার পর থেকেই আমার কেমন অদ্ভুত লাগছে। হোক না গাঁজাখুরি, তাও তো ঘোরা হবে। অচেনা জায়গা, অ্যাডভেঞ্চার। কি রে? আমি নেই। শোন তমগ্ন, একবারটি চল। আরে এক রাতের তো ব্যাপার। কিছুদিন আগে পেপারে বেরিয়েছে খবরটা। ছোট্ট খবর, দুজন অজ্ঞাত পরিচয় ছেলে বাঁকুড়া স্টেশন থেকে 50 কিলোমিটার ভিতরে গাবজালি নামে একটি গ্রামে গিয়েছিল। প্রত্যন্ত গ্রাম, আগে হয়তো তেমন কেউ নামও শোনেনি। সেইখানেই সন্ধে নাগাদ জঙ্গলের মধ্যে এক বন্ধু অপরজনের ছবি তোলে, কিন্তু ছবি প্রিন্ট করতেই দেখা যায় একটি বিকট দর্শন মেয়ের মুখ ছেলেটির পিছনে থাকা গাছের কাছে। রক্তহীন ফ্যাকাশে হাড়ের উপর চামড়া জড়ানো, শুধু চোখের সাদা অংশটি দেখা যাচ্ছে। এতটা পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু ঘটনাটি ঘটে এর কয়েক ঘন্টা পরে। ছবিতে থাকা ছেলেটি রহস্যজনকভাবে মারা যায়। পুলিশ প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক বলে সন্দেহ করেছে। আশ্চর্যের ব্যাপার, সঙ্গে থাকা ছেলেটিরও কোনো হদিশ পাওয়া যায়নি। ব্যাস, এতেই চোখ টেনেছে নীলুর। গোঁ ধরে বসেছে
অন্তত একবার যাবেই। তমগ্ন আর নীলু সেই ছোট্টবেলা থেকে বন্ধু। তমলুকের মন্দিরপাড়া নামে এক অঞ্চলে তমগ্নদের পৈতৃক ভিটে, সেইখানেই থাকে নীলুরা। ওর বাবা পুলিশে চাকরি করেন। ছোটবেলায় একবার বাড়ির ছাদ থেকে পড়ে যাওয়ায় নীলুর বাঁ গাল বিশ্রীভাবে কেটে গিয়েছিল। তারপর এত দিন কেটে গিয়েছে, কিন্তু সেই কাটা দাগ এখনো যায়নি। তার উপর ও আবার স্টাইল করে ন্যাড়া হয়ে যাওয়ার মতো চুল কাটে, ফলে দেখে মনে হওয়ার জন্যেই যে ও কলকাতার একটি স্কুলের অঙ্কের শিক্ষক। তমগ্ন বেঙ্গালুরুতে একটা আইটি সেক্টরে চাকরি করে। এখন শুধু ছুটিতে এলেই দেখা হয় দুজনের, আর প্রতিবারই দুদিনের জন্য কোথাও না কোথাও ঘুরতে চলে যায়। এইবার ঠিক ছিল মন্দারমণি যাবে, কিন্তু কাগজে খবরটা বেরিয়েই যত গন্ডগোল হয়ে গিয়েছে। নীলু ভীষণ রকমভাবে জোড়াজুড়ি শুরু করে দিয়েছে। দিন নেই রাত নেই ওই এক কথা বলে যাচ্ছে। কিসের যে টান কে জানে। ফলে বেশ অনিচ্ছে নিয়েই রাজি হয়েছে তমগ্ন। ঠিক হয়েছে এই শনিবার সকালে মেচেদা স্টেশন থেকে ট্রেন ধরবে। কিন্তু তমগ্নর মন তাও খুঁতখুঁত করছিল। নীলুকে বলছিল, বাড়িতে কি বলে যাবি? ওসব ভূতের গল্প দিলে না দেখতে হবে না, এই বয়সও কেলাবে। নীলু চোখ বড় বড় করে বলেছিল, এটা কোনো ব্যাপার? বলবি মন্দারমণি যাচ্ছিস? মিথ্যে বলবো? সত্যবাদী যুধিষ্ঠি আমার। বেঙ্গালুরুতে কি করিস আমি জানি না। কাকিমাকে সব সত্যি কথাগুলো বলে দিলে না, ওই বেঙ্গালুরু ছাড় এই তমলুক বাস স্ট্যান্ড পর্যন্ত একা ছাড়বে না। রেগে গিয়ে ব্যাগটা কাঁধ থেকে প্রায় ছুঁড়েই নামালো তমগ্ন। তারপর নীলুর দিকে ফিরে খিঁচিয়ে বলল, হলো তোর গাবজালি আসা? শালা, জায়গা নামের সঙ্গে জালি, সেখানকার লোক জালি, আর পারা যায় না। দাঁড়া না, এত অধৈর্য হলে চলে? কিছু না কিছু ঠিক পাওয়া যাবে। তোমার মাথা যাবে। গত 1 ঘন্টা ধরে তো হাঁটছিস, কিছু পেয়েছিস এখনো? তমগ্ন চিৎকার করে উঠল। নীলু আর উত্তর দিল না। সত্যি ও ভুল কিছু বলেনি। ভোরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে এমনিতেই ওদের বেরোতে অসুবিধেই হয়েছে। তার উপর প্রায় 5 ঘন্টা ট্রেন জার্নি করে ক্লান্ত শরীরে বাঁকুড়াতে নেমেই আর এক বিপত্তি। শুরুতে গ্রামটার নাম কেউ শুনেছে বলে মনে হচ্ছিল না। তারপর যদিও বা চেষ্টা চরিত্র করে বোঝানো গেল, তখন আর কেউ যেতেই চায় না। চায়ের দোকানের একটা লোক তো বলেই দিল, গাড়ি ভাড়া করুন বাবু, নয়তো এখানেই থাকতে হবে। তারপর প্রায় ডবল ভাড়া দিয়ে একটা অ্যাম্বাসাডার ভাড়া করতে হয়েছে। সেও আবার প্রায় 40 মিনিট গাড়ি চালানোর পর একটা রাস্তার ধারে দাঁড় করিয়ে বলেছে, ডান দিকে রাস্তা ধরে সোজা চলে যান, আর গাড়ি যাবে না। ব্যাস, তারপর থেকে হেঁটেই যাচ্ছে ওরা। দুদিকে জঙ্গল আর মাঝখানে সরু এবড়ো খেবড়ো রাস্তা। এই দুপুরেও যেন সেখানে আলো ঠিকমতো ঢোকে না। একটা ঝিঁঝি পোকা প্রাণপণ ডেকে চলেছে। জায়গাটা দেখেই কেন জানা নেই গায়ে কাঁটা দিয়ে উঠেছে তমগ্নর। কিরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব। হঠাৎ করেই আলোটা অনেকটা কমে এসেছে, কিন্তু রাস্তা কিছুতেই শেষ হচ্ছে না। কোনো জনবসতি তো দূরস্থান, একটা লোককেও রাস্তায় দেখা যাচ্ছে না। ফলে এক প্রকার ক্লান্ত হয়েই বসে পড়েছে ও।
নীলু কি করবে বুঝতে পারছিল না। এখন মনে হচ্ছে না এলেই বুঝি ভালো ছিল, কিন্তু কিছু করবারও তো নেই। তাই জোর করেই বলল, চল আর একটু দেখি কিছু পাওয়া যায় কি না। কি পাওয়া যাবে? এইভাবে কতক্ষণ হাঁটবো? বসে থেকেও কোনো লাভ আছে কি? অগত্যা। আরও মিনিট 20 হাঁটতে হলো ওদের। রাস্তা সোজা হলে কি হবে, দুপাশের জঙ্গল যেন আরও ঘন হচ্ছে। কোনো পাখিরও শব্দ নেই, পাতাগুলো যেন নড়ছে না। অদ্ভুত লাগলো নীলুর। পশ্চিমবঙ্গে এখনো এরকম জায়গা আছে? ছেলে দুটো কি করতে এসেছিল এখানে? হঠাৎ করেই রাস্তা শেষ হলো যেন। রাস্তার ধারে একটা খোলা জায়গার ওপর একটা ছোট্ট বাড়ি নজরে পড়ল ওদের। ধরে প্রাণ এলো তমগ্নর। বলল, যাক বাবা, অবশেষে মানুষের দেখা পাওয়া গিয়েছে। চল তো দেখি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে বাড়িটার ভিতরে কেউ নেই, কোনো আলো জ্বলছে না। এরকম একটা জঙ্গলের মধ্যে বাড়িটা যেন একেবারেই বেমানানভাবে দাঁড়িয়ে আছে। শুধু কয়েকটা ইট দিয়েই যেন তৈরি হয়েছে স্ট্রাকচার। চারপাশে জনবসতি চিহ্ন মাত্র নেই। অন্য সময় হলে বাড়িটা হয়তো এড়িয়ে যেত নীলু, কিন্তু তমগ্নর অবস্থা দেখে আর কিছুই বলল না। বেচারা সত্যিই খুব টায়ার্ড হয়ে পড়েছে। কেউ আছেন? তমগ্ন কেউ আছেন কি? কড়া নাড়তে শুরু করে দিয়েছে। ও দাদা, ভিতরে কেউ আছেন? 3-4 বার চিৎকার করার পর ভেতর থেকে ও দাদা, খুব মিহি গলায় ভেসে এলো, দরজা খুলল। আর ভিতর থেকে যিনি বেরিয়ে এলেন তাকে দেখে গা শিরশির করে উঠল নীলুর। ভদ্রলোকের হাইট খুব বেশি হলে 5.5 ফিট। মাথা ভর্তি চকচকে টাকের পিছনে কয়েক গাছা সাদা চুল। বয়স আন্দাজ 60-65 হবে। খাটো পেড়ে ধুতি আর গায়ে একটা সাদা ফতুয়া। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভদ্রলোকের মুখ। দেখে মনে হচ্ছে কেউ যেন মুখের চামড়া চারিদিক থেকে জোড়ো করে টেনে মাথার পিছনের দিকে নিয়ে গিয়ে জড়ো করেছে। ফলে তার নাক, চোখ, ঠোঁট বিকটভাবে প্রসারিত। কিন্তু সারা জীবনে এত শীর্ণ লোক নীলু দেখেইনি। বেঁচে আছে কি করে লোকটা? মনে হচ্ছে কোনো দুরারোগ্য ব্যাধি বা ভয়ানক দুশ্চিন্তা যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। হ্যাঁ স্যার, বলুন। হাত জোড় করল লোকটি। গাবজালি গ্রাম? জিজ্ঞাসা তমগ্নর। এখান থেকে আরো মিনিট 10 হাঁটা। আরো মিনিট 10? লোকটির ঠোঁটে হাসি দেখা দিল। এখান থেকে একটু। ছাড়ুন মশাই, আপনাদের একটুর যা বহর। তমগ্ন রেগে গিয়েও কিছু বলতে পারল না। আচ্ছা, ওখানে থাকার জায়গা পাওয়া যাবে? তা তো জানি না, এখানে তো তেমন কেউ একটা আসে না। ও বাবা, তা এখানে কি থাকার বন্দোবস্ত করে দিতে পারবেন? এখানে এখানে থাকবেন কি করে? কেন, থাকা যায় না? তা যায়, কিন্তু আপনারা কি থাকতে পারবেন? খুব পারবো। এখান থেকে গাবজালি কাছেই তো, ব্যাস তাহলেই হবে। চুলাই নীলু। তমগ্ন ব্যাগ নিয়ে বাড়ির ভিতর ঢুকতে গেল। ভদ্রলোক দরজা ছেড়ে দাঁড়ালেন। নীলুও ভিতরে ঢুকে এলো। ঘরের ভিতরের অবস্থা বাইরের চেয়েও সঙ্গীন।
ঢুকতেই কেমন একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অন্ধকার ঘরের এক কোণে একটা ছোট্ট কম পাওয়ারের বাল্ব জ্বলছে। দেওয়াল দেখে মনে হলো কেউ বুঝি ছেনি হাতুড়ি দিয়ে বিভিন্ন জায়গায় গর্ত করে দিয়েছে। বিভিন্ন জায়গায় ঝুল আর উপরের কড়িকাঠ থেকে একটা জীর্ণ ফ্যান ঝুলছে। নীলু আর তমগ্ন ঘরে দাঁড়িয়েই ছিল। হঠাৎই পিছন থেকে ভদ্রলোক এসে বললেন, আপনারা উপরের ঘরে থাকতে পারেন, কিন্তু কদিন থাকবেন? কাল সকালেই চলে যাব। ঠিক আছে স্যার, উপরে যান। তা এখানে কি খাবার দাবার কিছু পাওয়া যাবে? কাছে পিঠে তো দোকান নেই, আমি যা খাই তাই আপনাদের জন্যও ফুটিয়ে দেব না হয়। অনেক ধন্যবাদ। উপরের ঘরে এসে একটু আশ্বস্ত হলো নীলু। যাক, দুজনের শোয়ার মতো একটা তক্তপোষ অন্তত রয়েছে। তমগ্ন কোনো কথা না বলে সোজা খাটের ওপর বসে একটা সিগারেট ধরিয়ে বলল, তোর সঙ্গে এই আমার শেষ আশা। সালা, কি একখানা খবর, তার জন্য পুরো উইকেন্ডের বাঁশ করে দিলি। কি যে তোর মাথায় চাপে না নিলু, আমিও সালা তেমন মাথা মোটা, তোর কথায় নিচে ফেললাম। থাক থাক থাক, অনেক রাগ করেছিস। এখন একটা মাথা গোজার ঠাঁই অন্তত পাওয়া গেছে। চল একটু ফ্রেশ হয়ে বেরোই, ক্যামেরাটা নিয়ে নে। ভদ্রলোকের প্রশংসা করতেই হয়। এরই মধ্যে চা তৈরি করে নিয়ে এসেছেন তিনি। এসেই সামনের টেবিলের ওপর রেখে বললেন, আপনারা এসেছেন, ভালোই হয়েছে, কিছুটা গল্প করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে, থাকতে না দিলে কোথায় যে যেতাম। না না, ধন্যবাদের কি আছে স্যার, আসলে এদিকে কেউ একটা আসে না তো। আচ্ছা, মানে এই যে কিছুদিন আগে দুটো ছেলে এসেছিল, তারপর তাদের একজন মারা গেল, জানেন কিছু? হঠাৎ কিছুটা শিউরে উঠেই ভদ্রলোক বললেন, ওরা ওরা আমার এখানে এসেছিল স্যার। মানে এখানে এসেছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ, কিন্তু রাতে যে কোথায় চলে গেল। মানে মাঝরাতে চলে গিয়েছিল নাকি? জানি না স্যার, জানি না, জানলে কি যেতে দিয়ে। তারপরেই তো শুনি একজন মারা গিয়েছে। আর ছবি তোলার ব্যাপারটা কি? তমগ্ন চায়ে চুমুক দেয়। ওটাও ঠিক জানি না, তবে এখানে কাছে একটা বুড়ো অশ্বত্থ গাছ আছে, সেদিকে গিয়েছিল। ওখানে যাওয়া যায়? আলবাত যাই, বেরিয়ে নাক বরাবর 3 মিনিট হাঁটলেই রাস্তার উপরে পড়বে। ভদ্রলোক চায়ের কাপ তুলে বেরিয়ে গেলেন। নীলু যেন আর তর সইতে পারল না। জামাটা ছেড়ে একটা কালো গেঞ্জি গায়ে জড়িয়ে নিল। তারপর তমগ্নকে বলল, চল যাই। বলছি, ক্যামেরাটায় ফুল চার্জ আছে তো? এখানে বড্ড তাড়াতাড়ি সন্ধে নামে, আর তখন পাশাপাশি হাঁটলেও অপরজনের মুখ দেখা যায় না। এতটা গাঢ় অন্ধকার অনেক দিন দেখেনি তমগ্ন। যদিও প্রাথমিক খারাপ লাগাটা ওর কেটেই গিয়েছে, কারণও সত্যি প্রমাণিত হয়েছে। বুড়ো অশ্বত্থ গাছের পাশে দাঁড়িয়ে অন্তত 5 রকমের ছবি তুলেও কোনো বিকট দর্শন মুখ দেখতে পায়নি নীলু। ফলে বিশ্বাস করেছে ছবিটা সুপার ইম্পোজ করা ছিল। যদিও জায়গাটা দেখে গা ছমছমে ভাব আসা স্বাভাবিক। অশ্বত্থ গাছটা রাস্তার উপরেই এমনভাবে দাঁড়িয়েছিল যেন মনে হচ্ছিল
যাওয়ার রাস্তা শেষ হয়ে গিয়েছে। অশ্বত্থের চারপাশেও বহু নাম না জানা গাছ প্রাচীর তৈরি করে রেখেছিল বটে। ফলে অশ্বত্থের সামনের একটু ফাঁকা অংশেই যাবতীয় ছবি তুলছিল ওরা। নীলু কেমন যেন হয়ে গিয়েছিল তখন। বারবার অশ্বত্থের দিকে তাকিয়ে বলছিল, আরে তমগ্ন, এইখানেই দেখা গিয়েছিল না মুখটা? আচ্ছা, ছেলেটা কিভাবে দাঁড়িয়েছিল মনে আছে? এই শোন, আমিও দাঁড়াচ্ছি, তোল তো ছবি। কি করছিস বলতো? কি পাগলামি চেপেছে তোর মাথায়? আরে পাগলামি নয়, দেখতে চাইছি সত্যি ওসব হয়েছিল কিনা। আরে কি দরকার? আচ্ছা শোন না, আরে ভূত দেখা কি সকলের ভাগ্যে থাকে রে? আমার জানিস তো খুব ইচ্ছা করছে একবার অন্তত। কথা বলেই যাচ্ছিল নীলু, যেন কোনো একটা ঘোরে ছিল। আর বিরক্ত লাগছিল তমগ্নর। ছোটবেলা থেকেই এই সব একেবারে বিশ্বাস করে না সে। ভূতের গল্প পড়াও পছন্দ নয়। নীলুটা এরকম ছিল না। হঠাৎ কি যে হয়েছে, একটা অজ পাড়াগাঁয়ে এসে ছবি তুলে ভূত দেখতেছে, কি প্রমাণ করতে চাইছে? প্রায় 1 ঘন্টা পাগলামি চলার পর ধমক দিয়ে নীলুকে শান্ত করেছিল তমগ্ন। কিন্তু ফিরতে গিয়ে আর এক বিপত্তি। রাস্তা এত অন্ধকার যে বাড়িটা হারিয়েই ফেলেছিল তারা। বাড়িটা ছাড়িয়ে অনেক দূর চলে গিয়েছিল। ফলে ফিরতি পথে আরও কিছুক্ষণ হাঁটতে হয়েছে। কিন্তু তমগ্ন এখনো খুশি, অন্তত নীলুকে তো বোঝানো গিয়েছে। নীলু এখন ল্যাপটপে ছবিগুলো তুলে রাখছে। তমগ্ন সেই সুযোগে ছাদে উঠে গেল। অন্য এক রূপকথার দেশে চলে এসেছে বলে মনে হলো তার। এত গাছ, এত অন্ধকার, এত ঘন জঙ্গল বলেই বোধহয় জায়গাটাকে খারাপ বলে লোকে। অন্ধকারকেই তো মানুষের বেশি ভয়। যদিও আশ্চর্যের ব্যাপার হলো, এতক্ষণ থাকলেও কোনো পাখি উড়তে দেখেনি সে। এমনকি রাস্তায় একটা কুকুরও দেখা যায়নি। এত গাছপালা, অথচ কোনো প্রাণী নেই। কে জানে সন্ধে হয়ে গিয়েছে বলেই কিনা। তমগ্ন পিছন ফিরে ঘরের দিকে যেতে যাবে, হঠাৎ চমকে উঠল। স্যার, কেমন লাগছে? ভদ্রলোক কখন চুপি চুপি পিছনে এসে দাঁড়িয়েছেন। ভালোই তো। তমগ্ন সিগারেট বের করল। সেটাই, তাও কেন যে লোক আসে না। অনেকে বলে জায়গাটা নাকি খারাপ। সে তো ছিল। ছিল ছিল মানে? হ্যাঁ স্যার। ভদ্রলোকের চোখ দুটো যেন জ্বলে উঠল। অনেক দিন আগে এখানে বছর তন্ত্র সাধনা হতো। তন্ত্র সাধনা? হ্যাঁ, কাছে পিঠের সব কাপালিক এখানে এসে সাধনা করতেন। 10 দিন ধরে চলতো। কিসে সাধনা? পিশাচ, দুষ্ট আত্মাদের বশে আনার। আচ্ছা, মানে সে তো অনেক জায়গাতেই হয়। না স্যার, না, এই সাধনা অন্যরকম, বুঝেছেন? শুনেছি মধ্যপ্রদেশের ভোপালের একটা গ্রামে নাকি এখনো হয়। সারা রাত মৃতদেহের উপর বসে সাধনা, সঙ্গে বলি। বলি মানে? হ্যাঁ স্যার, নরবলি। গ্রামের ছেলে মেয়েদের এনে বলি দেয়া হতো, আর সেই মৃতদেহের উপর বসে চলত সাধনা।
জোর করে বাড়ি থেকে তুলে এনে কত বাড়ি এই করে ছাড়খাড় করে দিয়েছে কে জানে। পুরো গাবজালি গাঁটাই তো শেষ হয়ে গেল। অন্ধকারের মধ্যেও তমগ্ন দেখল ভদ্রলোকের মুখ ক্রমশ কালো হচ্ছে। তা তা আপনি এখনো এখানে? তমগ্নর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমার মেয়ের জন্য স্যার, সুবীর জন্য। ভদ্রলোকের গলায় উদ্বেগ ফুটে উঠল। কি ফুটফুটে মেয়ে যে ছিল, এই গাবজালি গ্রাম যেন মাতিয়ে রাখত। কিন্তু স্যার, হঠাৎ যে কি হলো। কি 20 বছরের জন্মদিনের দিন রাতে স্যার একদল লোক এসে আমার ওই মা মরা মেয়েটাকে তুলে নিয়ে গেল। আমায় বেধড়ক মেরে তারপর শুনলাম ওই অসত্য গাছের তলায় কারা যেন আমার সুবীর ধর থেকে মুন্ডু আলাদা করে দিয়েছে স্যার, আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। ডুকরে কেঁদে উঠলেন ভদ্রলোক। তমগ্ন কি করবে বুঝতে না পেরে তার পিঠে হাত রাখল, কিন্তু ভদ্রলোক বলেই চললেন, কিন্তু আমি অপেক্ষা করে আছি স্যার। আমার মেয়ে যাওয়ার আগে বলেছিল, বাবা আমি আসবো বাবা, তুমি চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। কি বলছেন? মৃত ওরা ফিরে আসবে কি করে? সুবি যখন বলেছে তখন নিশ্চয়ই সে আসবে স্যার, নিশ্চয়। আমার মেয়ে কখনো মিথ্যে বলতো না স্যার, মিথ্যে বলতো না। যাই হোক, তারপর থেকে এই গ্রাম যেন অভিশপ্ত। কাকপক্ষী দূরের কথা, কোনো মানুষও আসে না। সকলে বলে গাবজালিতে নাকি শয়তানের বাস। কিন্তু আপনারা তো এলেন, কিছু হলো? কিন্তু শুনেছি ওই দুটি ছেলে নাকি। সব গুজব স্যার, গুজব। অত ভয় পেলে চলে বলুন? যান, আপনি নিচে যান। তমগ্ন আর এক মুহূর্ত অপেক্ষা করল না, সিগারেটটা নিভিয়েই ঘরে ফিরে এলো। কিন্তু এসেই দেখল অন্ধকারের মধ্যেই নীলু পিছন ফিরে এক দৃষ্টে ল্যাপটপের দিকে চেয়ে আছে। তমগ্ন হেসে ফেলল, বলল, কি রে নীলু, নিজের ছবি আর কত দেখবি? এবার বন্ধ কর, ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাবে যে। ইচ্ছেটা পুরো না হলেই বোধহয় ভালো হতো রে। মানে? মেয়েটা খুব কষ্ট পেয়েছিল। কোন মেয়েটা? ওই যে রে, সুবি, যাকে বলি দেওয়া হয়েছিল। নীলু ল্যাপটপ থেকে চোখ সরায় না। সুবির কথা তুই কি করে জানলি? তমগ্নর গলা কেঁপে গেল। ওই তো বলল। কি বলছিস উল্টো পাল্টা? উল্টোপাল্টা নয়, সত্যিও বলল। সত্যিও বলল? সত্যিও বলল?
উল্টো পাল্টা নয়, সত্যি। তমকনোর মেজাজ গরম হয়ে গেল। একেই এই অন্ধকারে থাকতে ওর একেবারে ভালো লাগছে না, তার উপর নীলুটা আজে বাজে ইয়ার্কি মারছে। এবার কিছু বলা দরকার। চুপ করবি এবার বলে ল্যাপটপের দিকে এগিয়ে যেতেই বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল তার। ছবিতে নীলুর পাশে ওই মেয়েটাকে, সেই সাদা চোখ, রক্তহীন ফ্যাকাশে, আগে তো ছিল না। নীলু, নীলু, এটা এটা কে? চিৎকার করতে গিয়ে যেন দম আটকে এলো তমকনোর। জানালাটা হঠাৎ খুলে একটা ঝটকা বাতাস এসে চুল উড়িয়ে দিয়েছে, আর সেই অন্ধকারাচ্ছন্ন আলোতেও স্পষ্ট দেখতে পেল ঘর ফাঁকা, আর কড়িকাঠ থেকে উল্টো করে ঝুলছে একটা দেহ। গায়ে সেই কালো রঙের গেঞ্জি, গালে কাটা দাগ, মাথার চুলগুলো ছোট ছোট করে ছাঁটা, চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, যেন কিছুতে ভয় পেয়েছিল নীলু। অথচ এইমাত্র তো সামনে বসে কথা বলছিল ছেলেটা। তমকনোর নীলু বলে চিৎকার করে কাছে যেতে গিয়েও যেতে পারল না। হঠাৎ করে মনে হলো এখান থেকে পালিয়ে যেতেই হবে তাকে। ঘর থেকে এক ঝটকায় বেরিয়ে এসে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো সে, কিন্তু দরজার দিকে এগিয়ে যেতেই ভদ্রলোক রাস্তা আটকে দাঁড়ালেন। কি হয়েছে স্যার, কি হয়েছে? হাঁপাচ্ছেন কেন? কি হয়েছে? কি কি কথাগুলো আর্তনাদ করে কোনো রকমে মুখ দিয়ে বের করলো তমকনো। আমার বন্ধু, কেউ ওকে খুন করেছে, আর সেই মুখ। হ্যাঁ, খুন করেছে? আপনার বন্ধুকে? কোথায়? আর কোন 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 মুখের কথা বলছেন স্যার? কার মুখ? কার? সেই মেয়েটা যার ছবি কাগজে। কাগজে? মেয়ে? আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা এই যে এইদিকে দেখুন তো, এইদিকে, ওই যে মুখটা কিনা দেখুন। পাশের দেওয়ালের দিকে তাকিয়েই তমকনো হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে পড়ার উপক্রম হলো। রক্তহীন ফ্যাকাশে হাড়ের ওপর চামড়া জড়ানো মেয়েটা যেন ক্রমশ কাছে চলে আসছে। চারিদিক হঠাৎ যেন খাঁ খাঁ করতে শুরু করলো। আর কিছু মনে থাকলো না তমকনোর। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলো। বাড়ি থেকে বেরিয়েই বাঁদিকে, যেদিকে অ্যাম্বাসাডারটা ওদের ছেড়েছিল, কিন্তু ও বুঝতে পারলো পিছনেও কেউ যেন খুব জোরে দৌড়ে আসছে, যেন হাওয়ার চেয়েও বেশি বেগ তার। একটু পরেই ধরে ফেলবে তমকনোকে। কানের পাশ দিয়ে শাঁসা শব্দে হাওয়া ছোটার পাশাপাশি আরও কিছু শব্দ আসছে, এক অশরীরী কণ্ঠের আর্তনাদের সঙ্গে সেই ভদ্রলোকের গলা। সুবি স্যার, সুবি, আমার মেয়ে ফিরে এসেছে স্যার। বলেছিলাম না, কোনদিন মিথ্যে বলে না। ওর জন্যই তো অপেক্ষা করতে আছি। সুবি ফিরে এসেছে স্যার। নীলুর গোগানের শব্দ পাচ্ছে তমগ্ন, সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছে, কিন্তু ওর আজ আর থামার অবকাশ নেই। ছুটতে হবে ওকেই। অন্ধকারের বুক চিরে ছুটছে তমগ্ন। পিছনের আর্তনাদ আর দৌড়ের শব্দটা যেন আরো কাছে চলে আসছে। পাঁচ দিন পর এক পুলিশ এসে স্থানীয় থানায় রিপোর্ট করলো, স্যার
দিন কয়েক আগে দুজন ছেলে কাবজালি বলে একটি গ্রামে বেড়াতে গেছিল। কথা ছিল পরের দিনই ফিরে আসবে, কিন্তু ফেরেনি। আমরা কুকুর নিয়ে তন্ন তন্ন করে খুঁজে এসেছি, কিন্তু কিছুই পাইনি। অদ্ভুত জায়গা স্যার। ওই এলাকায় একজন মাত্র ভদ্রলোক থাকেন, তার মেয়েকে নিয়ে। ভদ্রলোকের মেয়ে মানসিকভাবে অসুস্থ, নাম সুবি। কোনো কথা বলে না, শুধু বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, আর পরনে ছেলেদের মতন কালো গেঞ্জি আর জিন্স। চুলগুলো প্রায় ন্যাড়ার মতন করে ছাটা। আর হ্যাঁ, বাঁ দিকের গালে একটা কাটা দাগ আছে। শেষ হলো আজকের গল্প, শেষের সেদিন। গল্পটি কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে গল্পটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। খুব তাড়াতাড়ি উপস্থিত হব আরও একটি গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।